তো আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়ের ক্লাসগুলো আমাদের চলতেছে। তার ধারাবাহিকতায় আজকে আমরা তাপ প্রয়োগে পদার্থের অবস্থার পরিবর্তন নিয়ে কথা বলবো। তো আমরা তাপ প্রয়োগে পদার্থের অবস্থার পরিবর্তনে আমরা দেখছি, বা এর আগের ক্লাসগুলোতে আমরা দেখছি কেলভিনীতির মূলনীতি থেকে গৃহীত তাপ সমান সমান বর্জিত তাপ। তো একটু খেয়াল করবা যে আমাদের তাপ প্রয়োগে পদার্থের অবস্থার পরিবর্তন খেয়াল করো, তাপ প্রয়োগে পদার্থের অবস্থার পরিবর্তন। তাপ দিলে পদার্থের যে অবস্থার পরিবর্তন হয়, যেমন তাপ আমরা যদি কঠিন পদার্থকে তাপ দেই তাহলে সেটা তরল হয়, তরলকে তাপ দিয়ে সেটা আবার গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হয়। আমরা আজকে এই রূপান্তর প্রক্রিয়াটা নিয়ে আলোচনা করব। যেমন ধরো, আমরা যদি এখানে বলি যে এটা হচ্ছে বরফ, এটা বরফ, তুমি জানো বরফের তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। আমরা এখানে দেখাইলাম যে বরফের তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। আমরা যদি এই বরফকে তাপ দেই তাহলে কিন্তু বরফ গলতে শুরু করে এবং এক পর্যায়ে সম্পূর্ণ বরফ গলে পানিতে পরিণত হয়। তাহলে এটা হয়ে গেল আমাদের পানি। অর্থাৎ পানি যখন বরফ গলে সম্পূর্ণরূপে পানিতে রূপান্তরিত হইল তখনও তার তাপমাত্রা কিন্তু তোমার 0 ডিগ্রি সেলসিয়াসই থাকবে, অর্থাৎ যেটার তাপমাত্রাও 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে একটা বিষয় লক্ষণীয় যে আমি তাপ প্রয়োগ করেছি, তাহলে বরফ থেকে পানিতে রূপান্তরিত হয়েছে, কিন্তু তার তাপমাত্রার কোনো পরিবর্তন হয় নাই। তো এখানে আমাদের যে তাপ প্রয়োগ করার ফলেও তার তাপমাত্রা বৃদ্ধি পায় নাই, কিন্তু অবস্থার পরিবর্তন হয়েছে। তাহলে আসলে এখানে আমি যে তাপটা দিলাম তার তাপমাত্রা যে বৃদ্ধি পায় নাই, তাহলে এই তাপটা গেল কোথায়? এটি হচ্ছে আমাদের মূল বিষয়। তো এখানে যে চিন্তা করো, আমরা জানি যে বরফের অণুগুলোর মধ্যে একটা আন্তঃনৈমিক আকর্ষণ শক্তি থাকে, এবং আমি যে তাপটা দিচ্ছি এই তাপ দেওয়ার ফলে অণুগুলোর আন্তঃআণবিক আকর্ষণ শক্তি ভাঙতে এই তাপটা ব্যবহৃত হয়ে যাচ্ছে, যার ফলে বরফ পানিতে রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ অবস্থার পরিবর্তন হচ্ছে, কিন্তু তাপমাত্রার তার পরিবর্তন হচ্ছে না। তা আপাতত দৃষ্টিতে আমরা হয়তো বলতে পারি যে আমি তাপ দিলাম, তাপটা তাহলে আসলে গেল কোথায়? যে মনে হয় তাপটা গিয়ে ভিতরে লুকায়িত অবস্থায় আছে। এই জন্যই এখানে একটা সুপ্ত তাপের হিসাব চলে আসছে, যে তাপটা গিয়ে সেখানে সুপ্ত অবস্থায় রয়ে গেছে। আমার মনে হয় যে সুপ্তর ধারণাটা কেন আসলো, যে ওনারা যখন তাপ দিল, তাপ দেওয়ার পরে যখন দেখলো বরফের তাপমাত্রাও 0 ডিগ্রি সেলসিয়াস, বরফ বলে পানি হইল, সেই পানির তাপমাত্রাও 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ধারণা করা হইল যে তাপটা গিয়ে ভিতরে সুপ্ত অবস্থায় আছে। আসলেও কিন্তু সুপ্ত অবস্থায় নাই, সে একটা সুন্দর কাজ করছে, সেটা হলো বরফের অণুগুলোর আন্তঃআণবিক আকর্ষণ শক্তিকে ভাঙতে এই তাপটা ব্যবহৃত হয়ে গেছে। তাহলে তুমি এখানে চিন্তা করতে পারো যে এই জায়গায় একটা সুপ্ত তাপ আছে, সুপ্ত তাপ আমাদের আছে। তো সুপ্ত তাপ, এই জায়গায় যেহেতু বরফ বলে পানি হয়েছে, তাহলে এই জায়গার সুপ্ত তাপের নাম হলো যে গলনের সুপ্ত তাপ। তাহলে আমরা এখানে তাহলে আরেকটা নাম দিতে পারি যে গলনের সুপ্ত তাপ, গলনের সুপ্ত তাপ। তাহলে গলনের সুপ্ত তাপ, এখান থেকে আমাদের আরেকটু যদি আমরা আগাই তাহলে সেখানে আমরা লিখতে পারি গলনের আপেক্ষিক সুপ্ত তাপ, গলনের আপেক্ষিক কি সুপ্ত তাপ, গলনের আপেক্ষিক সুপ্ত তাপ।
যখনই আমি গলনের সুপ্ততাপ থেকে গলনের আপেক্ষিক সুপ্ততাপে আমরা চলে আসলাম, এই আপেক্ষিক শব্দ হওয়ার সাথে সাথে এইখানে 1 কেজি বরফ হয়ে গেল। তাহলে তুমি দেখো যে গলনের আপেক্ষিক সুপ্ততাপ জিনিসটা কি বা বিষয়টা কি। এখানে হলো যে তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে 1 কেজি ভরের কোনো কঠিন পদার্থকে তরল পদার্থে রূপান্তরিত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হবে গলনের আপেক্ষিক সুপ্ততাপ। তো এখানে আমরা গলনের আপেক্ষিক সুপ্ততাপ, এটার ইংরেজি হচ্ছে তোমার স্পেসিফিক, দেখো স্পেসিফিক ল্যাটেন্ট হিট অফ ফিশন, ল্যাটেন্ট হিট অফ ফিশন। তাহলে তুমি এখানে দেখো গলনের আপেক্ষিক সুপ্ততাপের ইংরেজি স্পেলিংটা হচ্ছে যে স্পেসিফিক ল্যাটেন্ট হিট অফ ফিশন, যার জন্য আমরা এই গলনের আপেক্ষিক সুপ্ততাপকে এলএফ দ্বারা প্রকাশ করি। এলটা হচ্ছে ল্যাটেন্ট আর এফটা আসছে ফিশন থেকে, যার ফলে এলএফ। তো এই জায়গায় তাহলে আমরা গলনের আপেক্ষিক সুপ্ততাপটা বুঝতে পারছি। তো এখানে আরেকটা কথা তোমাকে জানিয়ে রাখি যে বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপের একটা মান আমাদের বোর্ড বইয়ে দেওয়া আছে, এটা একটু লিখে ফেলো যে বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ LF ইকুয়াল টু 3,34,000 জুল কেজি ইনভার্স 1। তো দেখো বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ LF এর ভ্যালুটা হচ্ছে 3,34,000 জুল কেজি ইনভার্স 1। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যদি আমি 1 কেজি বরফকে তাপ দিয়ে পানিতে রূপান্তরিত করতে চাই তাহলে আমার 3,34,000 জুল তাপের কি প্রয়োজন। তো এই জায়গায় আমরা আসলেও যে সুপ্ততাপের যে ধারণাটা এখান থেকে আমরা পাবো। এখন আসো কন্টিনিউয়াসলি আমি যদি পানিকে এখন তাপ দেই তাহলে সে কিন্তু তার তাপমাত্রা এখন বৃদ্ধি পাবে। তাহলে পানিকে যদি আমরা তাপ দেই তাহলে দেখা যাবে আমরা এখানে দেখো এই জায়গায় এটাও পানি হবে, তবে তার তাপমাত্রা এখন বাড়বে, বেড়ে তার তাপমাত্রা হয়ে যাবে 100 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আমি যদি এই পানিকে তাপ দেই তখন তার তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াসে হয়ে যাবে। তো 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তুমি এখানে একটা বিষয় লক্ষণীয় দেখো, এটাও পানি, এইটাও কিন্তু পানি, এখানে কিন্তু অবস্থার পরিবর্তন হয় নাই, কিন্তু তাপমাত্রার কিন্তু পরিবর্তন হয়েছে। তাহলে এখান থেকে আমরা তাহলে একটা কথা বলতে পারি যে যদি অবস্থার পরিবর্তন হয় সেই জায়গায় কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয় না, আর যখন অবস্থার পরিবর্তন হয় না তখন কিন্তু তোমার তাপমাত্রার পরিবর্তন হয়। তার মানে এই জায়গায় আমাদের তাপমাত্রার পরিবর্তন হয়েছে। এরপরে আমি যখন এটাকে আরও তাপ দিয়ে যাব তখন এই পানি তোমার বাষ্পে রূপান্তরিত হবে। দেখো বাষ্পে রূপান্তরিত হবে, অর্থাৎ এই বাষ্পের তাপমাত্রাও তখন 100 ডিগ্রি সেলসিয়াস হবে, অর্থাৎ এটা বাষ্প হয়ে যাবে। তো আমরা এখানে কন্টিনিউয়াসলি তাপ দিয়ে যাচ্ছি, অর্থাৎ এইখানে পানিকে যদি আমরা তাপ দিই তাহলে সেটা তোমার বাষ্পে রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ অবস্থার পরিবর্তন হচ্ছে। এই জায়গায় অবস্থার পরিবর্তন হচ্ছে কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয় নাই। পানির তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস এবং বাষ্পের তাপমাত্রাও কত 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে যেহেতু তাপমাত্রার পরিবর্তন হয় নাই, আমি তাপ দিচ্ছি তার তাপমাত্রা আগের মতোই রয়ে গেছে, তাহলে এই জায়গায়ও আমাদের আরেকটা সুপ্ততাপ আছে। তার মানে আমরা দুইটা জায়গায় সুপ্ততাপ পেয়ে গেছি। তো এই জায়গায় যে সুপ্ততাপটা আসলো এই সুপ্ততাপের নাম হবে তোমার বাষ্পীভবনের সুপ্ততাপ। আমরা প্রথমে লিখি যে বাষ্পীভবনের সুপ্ততাপ,
বাষ্পীভবনের সুপ্ত তাপ আমরা যদি আরেকটু এক ধাপ আগাই তাহলে আমরা লিখে ফেলতে পারি যে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ, বাষ্পীভবনের কি আপেক্ষিক আপেক্ষিক সুপ্ত তাপ, বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ। আমরা যদি এটাকে ইংরেজি করি তাহলে কি হয়, স্পেসিফিক ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন, স্পেসিফিক ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন, ভ্যাপোরাইজেশন। তার মানে এখানে তাহলে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপকে আমরা এল বি দিয়ে প্রকাশ করব, এই এল আর ভ্যাপোরাইজেশনের কি বি। তার মানে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপকে আমরা এল বি দিয়ে প্রকাশ করব। তো এখন তোমার প্রশ্ন হতে পারে যে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপের বিষয়টা আসলে কি। তো এখানেও দেখো তাপমাত্রা কিন্তু আমরা পরিবর্তন ঘটাই নেই। তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে 1 কেজি ভরের পানিকে বাষ্পে রূপান্তরিত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ বলে। এখানে আপেক্ষিক কথার অর্থের জন্যই কিন্তু 1 কেজি বিষয়টা চলে আসছে। তার মানে তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে 1 কেজি ভরের কোনো কঠিন পদার্থকে বাষ্পে রূপান্তরিত করতে বা গ্যাসীয় পদার্থে রূপান্তরিত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ বলি, যেটাকে আমরা এল। এখন এই জায়গায় আমরা পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপের মানটা লিখব। দেখো যে পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ, দেখো যে পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ, আপেক্ষিক সুপ্ত তাপ কত, এটাকে আমরা এলবি দিয়ে প্রকাশ করলাম। এটা হলো 22,68,000 জুল কেজি ইনভার্স 1। তাহলে পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ আমরা পেয়ে গেছি 22,68,000 জুল কেজি ইনভার্স 1। তো এখানে আমাদের একটা বিষয় হলো যে পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ এত বলতে কি বোঝায়। তাহলে এখানে হলো যে 1 কেজি পানিকে আমি যদি বাষ্পে রূপান্তরিত করতে চাই তাহলে আমার তাপ প্রয়োগ করতে হবে 22,68,000 জুল। এই তাপ দিয়ে আমি পানিকে বাষ্পে রূপান্তরিত করতে পারবো। তাহলে এখানে এটাই হচ্ছে পানির বাষ্পীভবনের কি আপেক্ষিক সুপ্ত তাপ। তো এখন আমরা দেখলাম যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে চাইলে এখানে তোমার 3 ধাপে তাপ গৃহীত হবে, 3 ধাপে। তো প্রথম ধাপটা হবে আমাদের Q1, এই যেটা। তার মানে আমি এখানে বলতে চাই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে যদি আমি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে চাই তাহলে আমার সূত্রটা হবে কিউ ইকুয়াল টু, আমরা প্রাথমিকভাবে লিখি এমএস ডেল টি। আমরা এর আগের ক্লাসে জানতাম যে গৃহীত বা বর্জিত তাপের সমীকরণ হচ্ছে কিউ ইকুয়াল টু এমএস ডেল টি। তো এখানে আমি লিখেছি দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে আমার গৃহীত তাপ হচ্ছে এমএস ডেল টি। তো এখানে দেখো তাপমাত্রার কোনো পরিবর্তন হয় নাই, এটাও 0, এটাও 0, তাই আমাদের এখানে তাপমাত্রার পার্থক্যটা নাই। তাহলে আমার সূত্র গিয়ে দাঁড়াইলো কিউ ইকুয়াল টু এমএস, কিন্তু এইখানে কিন্তু তোমার আপেক্ষিক তাপ কাজ করে নাই, কাজ করছে গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। তাই আমার এই জায়গায় কিন্তু এস হবে না, তাহলে আমার হবে কি কিউ ইকুয়াল টু এম এল এফ। অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে যদি আমরা রূপান্তরিত করতে চাই তাহলে আমার গৃহীত তাপ কিউ ইকুয়াল টু হবে এম এল এফ। আচ্ছা, এখন আসো যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে যদি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তরিত করতে চাই তাহলে এখানে আমার কি পরিমাণ তাপ গৃহীত হবে। তাহলে এখানে আমরা একটু লিখে ফেলি
যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি যাবে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে যাওয়ার জন্য গৃহীত তাপ কিউ ইকুয়াল টু এম এস কি ডেল টি। তো এম আমরা বরফের ভরটা ধরে নিব। যদি আমরা এখানে বরফের ভরটা 5 কেজি ধরি সাপোজ, তাহলে এখানে এম এর মান হচ্ছে 5 কেজি। এখানে আমাদের আপেক্ষিক তাপটা বরফের হবে না পানির উপরে হবে তা নির্ভর করবে এখানে। তাহলে এখানে কি লেখা আছে? পানি। তাই এখানে আপেক্ষিক তাপটা হবে পানির আপেক্ষিক তাপ, যেটা আমরা জানি 4200। এবং তাপমাত্রার পার্থক্য কত হবে? তাপমাত্রার পার্থক্য হবে 0 থেকে 100 অর্থাৎ 100 মাইনাস 0 অর্থাৎ 100। তার মানে আমার এখানে গৃহীত তাপের সমীকরণ হচ্ছে কিউ ইকুয়াল টু এম এস ডেল টি। এরপরে আসো তৃতীয় ধাপে, অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি যাবে কোথায়? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে। তার মানে আমাদের এখন লিখতে পারি যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি যাবে তোমার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত হতে গৃহীত তাপ। তাহলে এইখানেও আমার তাপটা হবে কিউ ইকুয়াল টু এম এস ডেল টি। যদি আমরা লিখি তাহলে তুমি আগের মতোই তাপমাত্রার পার্থক্য নেই, তাহলে এটা আমরা কি কেটে দেব। এবং এইখানে কিন্তু আবার সূত্র তাপ কাজ করতেছে, যার ফলে আমরা এখানে এস না দিয়ে পানির বাষ্পীভবনের আপেক্ষিক সূত্র তাপ এম এল বি দিয়ে দেব। তা আমরা নর্মালি ম্যাথ করার সময় আমি তোমাকে যদি বলি যে 5 কেজি ভরের বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে গেলে আমার 3 ধাপে তাপ গৃহীত হবে। কিউ ইকুয়াল টু এম এল এফ, কিউ ইকুয়াল টু এম এস ডেল টি, কিউ ইকুয়াল টু এম এল বি। এখানে যদি আমরা বরফের পর 5 ধরি, এল এফ এর মান আছে আমরা যদি বসাই এবং এই 3টা তাপ যদি আমি যোগ করে দেই, তাহলে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে মোট প্রয়োজনীয় তাপ আমরা কি বের করে ফেলতে পারবো। আচ্ছা, এখন আমরা যদি এখানে আরো 2টা ধাপ বাড়াইতে পারি, একটু চিন্তা করুন আরো 2টা ধাপ কিভাবে। আমি এইটা 0 ডিগ্রি থেকে শুরু না করে আমি এখন শুরু করব -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ। তাহলে দেখা যাচ্ছে যে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে যদি আমি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে নিব, আর এদিকে আমরা আরেকটা ধাপ বাড়াই দিতে পারি, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পকে আমরা নিয়ে নিব তোমার এটা হচ্ছে বাষ্প, বাট এটার টেম্পারেচারটা আমাদের দিয়ে দিব 150 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এদিকে আমরা আরো একটা ধাপ আমরা পেয়ে গেছি। তো এখন আমরা যদি তোমাকে প্রশ্ন করি যে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে চাই, তাহলে টোটালি তোমরা বলো কয় ধাপে তাপ গ্রহণ করবে? নিশ্চয়ই তোমরা বলবে 5টা ধাপে হবে। এটা হচ্ছে তোমার একটা ধাপ, এটা আর আরেকটা ধাপ হচ্ছে আমাদের এই জায়গায়, অর্থাৎ আগে ছিল আমাদের 3টা, 1 2 3 4 এবং কি 5। তুমি একটা প্রশ্ন লিখো, যে প্রশ্নটা হলো এরকম, -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে কি পরিমাণ তাপের প্রয়োজন? কি পরিমাণ তাপের প্রয়োজন? আমাদের এই বেসিকটা বুঝলে অন্ততপক্ষে তুমি এটার আনসার তুমি করতে পারবা। তো আমি শুধু ধাপটা আবার তোমাদের সাথে একটু কথা বলবো। আমাদের প্রথম ধাপ এটা Q1 হবে MS
-10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি বরফ আমি তোমাকে দিয়ে দেবো। 5 কেজি বরফকে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পীভূত করতে কি পরিমাণ তাপের প্রয়োজন হবে? তাহলে এখানে Q1 = ms ডেলটি হবে, কারণ এখানে আমার -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত হতে, অর্থাৎ এখানে আমাদের প্রথম ধাপটা হবে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ যাবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে। সেকেন্ড ধাপ, যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ তোমার যাবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে, অর্থাৎ Q2 = হবে mLF। তারপর 3 নম্বর ধাপ, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি তোমার যাবে কোথায়? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে, 100 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ Q3। এখানে তাপমাত্রার পার্থক্য আছে, তাহলে ms কি? ডেলটি। এখন আসো যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি তোমার যাবে কোথায়? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে Q4, এটা হবে আমাদের mLB। ফাইনালি আমাদের আরও একটা ধাপ রয়েছে, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প এখন যাবে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে Q5 = ms কি? ডেলটি। তো এখন যদি আমরা এই মানগুলো বসাই, তাহলে আমাদের এই টোটাল প্রয়োজনীয় তাপটা আমাদের বের হয়ে যাবে। কারণ তুমি জানো m এর মান হচ্ছে 5, s জানো, LF জানো। তোমরা এটা আনসার করে নেক্সট ক্লাসে আমাকে দেখাবা বা কমেন্টসে অবশ্যই জানাবা যে এটার টোটাল রেজাল্টটা কত আসলো। আচ্ছা, ঠিক আছে। তো আমরা যদি এখন এই অবস্থার পরিবর্তনটাকে যদি আমরা একটা গ্রাফে দেখাতে চাই, তাহলে সেই গ্রাফটা কেমন হবে সেটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে আমাদের ফাইনালি আমার মনে হয় প্রত্যেকেই -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত হতে কী পরিমাণ তাপের প্রয়োজন আমার মনে হয় সবাই নির্ণয় করতে পারবে। তাহলে আমরা এই সেম বিষয়টাই একটু গ্রাফে দেখতে চাই, যে গ্রাফে কেমনভাবে আমরা দেখাতে পারি। দেখো, দেখুন যে এখানে আমাদের এই হচ্ছে এক্স অক্ষ, আর এটাকে আমরা একটু নিচে দিয়ে দিই, যে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এক্স অক্ষে আমরা সময় বসিয়ে দিতে পারি, এক্স অক্ষে হচ্ছে সময়, এবং ওয়াই অক্ষে একটু ভালো করে খেয়াল করো, যে ওয়াই অক্ষে আমাদের কি? তাপমাত্রা। তাপমাত্রা আমরা যদি বসাই, তো তুমি এখানে দেখো -10 থেকে শুরু হয়েছে, তো আমরা যদি এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস, তো -10, তাহলে আমি একটু নিচে দিকে যাই, এটা হচ্ছে আমাদের -10 ডিগ্রি সেলসিয়াস। উপরে আমাকে যাইতে হবে 150 ডিগ্রি সেলসিয়াস। দেখো 0 থেকে এই পর্যন্ত এটা আমরা 20 ডিগ্রি সেলসিয়াস দিলাম। তারপরে যেটা সেটা হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস, তারপরে হলো তোমার 60 ডিগ্রি সেলসিয়াস, তারপরে হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস, তারপরে হচ্ছে আমাদের 100 ডিগ্রি সেলসিয়াস, এখানে হবে 120 ডিগ্রি সেলসিয়াস। দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের 140 ডিগ্রি সেলসিয়াস। তারপরে এটা হচ্ছে আমাদের 140, এটা আমরা 160 ডিগ্রি সেলসিয়াস। তাহলে গ্রাফটা কেমন হবে? গ্রাফে দেখো যে প্রথমে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে যাবে। তো আমরা এটা দেখে নিলাম যে এই হলো আমাদের -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ। দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফের সাথে এটা মিলে গেছে। এখন হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে যাবে, অর্থাৎ এইখানে যদি আমরা বলি তাহলে এইটুকু হবে। অর্থাৎ আমাদের গ্রাফে যদি দেখাই, তাহলে এটা হচ্ছে আমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে গেল। তারপরে দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি কোথায় গেছে? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে। তো আমি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এখানে যদি দেখাই, তাহলে দেখা যাবে যে এই কন্ডিশনটা হবে,
অর্থাৎ এটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, আর এটা হলো আমার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হয়েছে। এরপরে দেখো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি আবার যাবে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পে। এখন আমার স্টেট লাইনটা এটা হবে যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি আমাদের 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পে। এখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প হলো আমাদের পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প পর্যন্ত চলে গেল। এরপরে দেখো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প কত দিকেছে 150। তো আমি যদি 150, তার আমরা যদি এইখানে একটু টান দিই তাহলে আমাদের দেখা যাবে যে এই পর্যন্ত চলে গেছে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে আমরা যদি বলি যে এটা হচ্ছে এ, বি, সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে কি এফ। তুমি একটু বিষয় খেয়াল করো যে এ বি যে স্টেটটা এটা শুধু বরফ, আর বিসি যেটা বি বিন্দুতে বরফ কিন্তু সি বিন্দুতে কিন্তু পানি, এবং বিসি যে মাঝখানে সেটা কিন্তু বরফ এবং পানি। সি বিন্দুতে পানি এবং ডি বিন্দুতেও আবার কি পানি। এখানে আবার দেখা যাচ্ছে জি এবং ই বিন্দুতে, ডি বিন্দুতে পানি, ই বিন্দুতে বাষ্প, ডিই এখানে আমাদের বাষ্প এবং পানি দুইটাই রয়েছে। এইখানে আমাদের বাষ্প, এটাও আমাদের কি বলো বাষ্প। অর্থাৎ আমাদের এইটাই আমরা ম্যাথমেটিক্যাল ভাবে আমরা এর মান বের করতে পারবো। আবার আমরা যদি গ্রাফে দেখাই তাহলে গ্রাফের ফিগারটা আমাদের এরকম দেখাবে। তো আমরা যে তাপ প্রয়োগে পদার্থের অবস্থার পরিবর্তন যে বিষয়টা, সেটা আমরা কিন্তু ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করতে পারবো প্রত্যেকেই। এবং আরেকটা বিষয় হলো যেটা আমরা গ্রাফেও এটাকে দেখাতে পারবো। তো ঠিক আছে, তাহলে আমাদের তাপ প্রয়োগে পদার্থের অবস্থার পরিবর্তন এটা আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে আমাদের এখানে যদি আমরা এটা বলতে পারি যে সুপ্ত তাপ আসলেও কত প্রকার। যে সুপ্ত তাপ আমাদের দুই প্রকার, একটা গলনের সুপ্ত তাপ আর একটা হচ্ছে বাষ্পীভবনের সুপ্ত তাপ। অর্থাৎ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ আর একটা হচ্ছে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ। তো দুইটার সংজ্ঞা আমরা জানি যে গলনের আপেক্ষিক সুপ্ত তাপ হচ্ছে তাপমাত্রা পরিবর্তন না ঘটিয়ে 1 কেজি ভরের কোনো কঠিন পদার্থকে তরলে পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হবে গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। আর বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ হচ্ছে এখানেও আমরা 1 কেজি ভরের কোনো তরল পদার্থকে তাপমাত্রা পরিবর্তন না ঘটিয়ে বাষ্পে পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হবে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ। তো এখন তাহলে আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই। সকলে ভালো থাকো এবং সুস্থ থাকো।